জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত শাহবাগ থানা শাখার আজকের এই কর্মী সভার সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সিনিয়র সহসভাপতি, কামরাঙ্গীরচর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব এস.এম. সায়েম। আজকের এই কর্মী সভায় উপস্থিত রয়েছেন প্রধান বক্তা হিসাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সভাপতি, রাজপথের এক মেধাবী সাহসী নেতৃত্ব জনাব জহিরুদ্দিন তুহিন। এখানে যারা দাঁড়িয়ে আছো একটু বসো, রহমান বসো, রাকিব তুমি বসো, যারা আছেন বসো। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজপথের আরেক সাহসী যোদ্ধা, আমাদের সকলের প্রিয় যারা 7 বছর বাসী। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, স্বেচ্ছাসেবক দল সবুজবাগ থানা শাখার বিপ্লবী আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা জনাব ওমর ফারুক। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণে অন্যতম যুগ্ম সম্পাদক, যিনি অত্যন্ত বলিষ্ঠতার সাথে আজকের এই কর্মী সভাটি সঞ্চালনা করছেন, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত সাবেক ছাত্র নেতা জনাব গাজী মহিউদ্দিন মাহি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শাহবাগ থানা শাখা। যেহেতু আপনারা সবাই জানেন এই শাহবাগ থানা কমিটিতে আমরা কিছুদিন আগে মহানগর বিলুপ্তি ঘোষণা করেছিল। সঙ্গত কারণে বিদ্যমান কোন থানা কমিটি আমাদের নেই। এর আগে যে কমিটিটি ছিল সেই কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ 20 এবং 21 নম্বর ওয়ার্ড, দুটি ওয়ার্ড নিয়ে শাহবাগ থানা গঠিত। এই দুটি ওয়ার্ডে আমাদের কমিটি রয়েছে। এই কমিটির আহ্বায়ক সদস্য সচিব সহ কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত যারা আজকের এই কর্মী সভায় দীর্ঘক্ষণ বসে আমাদের বক্তব্য শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, প্রাণের সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, আমার প্রিয় নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, হিজলা মেহেন্দিগঞ্জের মাটি মানুষের নেতা, রাজপথের এক সাহসী মেধাবী বলিষ্ঠ নেতৃত্ব, আমাদের সকলের প্রিয় জনাব রাজীব হাসানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জনক, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। গত 17 বছর একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী তাদের জীবন উৎসর্গ করেছেন। বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার যে সফল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই গণ অভ্যুত্থানে যারা তাদের জীবন উৎসর্গ করে দিয়ে, যাদের জীবনের বিনিময়ে প্রিয় মাতৃভূমি দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছেন, আমি সেই বীর যোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি 17 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী এখনো গুম অবস্থায় রয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে নির্যাতনে ক্ষতবিক্ষত হয়ে এখনো
বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, 2 চোখ হারিয়েছেন, 1 চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, সেই সমস্ত বীর জনতা, বিএনপির নেতাকর্মী এবং তাদের পরিবারের প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, দীর্ঘক্ষণ আপনাদের বক্তব্য আমরা শুনেছি, আমাদের বক্তব্য, মহানগরের সকলে বক্তব্য রেখেছেন, আপনারা শুনেছেন। কেন আজকে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে, নিজের কর্মস্থল ত্যাগ করে, বাবা মায়ের পাশে না থেকে এই দীর্ঘ সময় এই প্রেস ক্লাব অডিটোরিয়ামে এসে সকাল থেকে বসে আছেন? কেন? সে কথাটা আপনাদেরকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজকের এই কর্মী সভার মধ্য দিয়ে আগামী দিনে শাহবাগ থানায় একটি যোগ্য মেধাবী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, সেটা আপনারা সবাই চান, আমিও চাই। আজকের এই কর্মী সভার মধ্য দিয়ে আগামী দিনে শাহবাগ থানায় যে নেতৃত্ব আসবে, সেই নেতৃত্বকে আমি অগ্রিম শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি বিশ্বাস করি সেই নেতৃত্বের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শাহবাগ থানা আরো শক্তিশালী এবং গতিশীল হবে বলে আমি আশা করি, প্রত্যাশা করি। প্রিয় বন্ধুরা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করতে এসেছেন একদম পরিষ্কার। স্বেচ্ছাসেবক দল সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। কোন দলটি করতে আসছেন? বিএনপির একটি অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। নামটাই স্বেচ্ছাসেবক দল। অনেক দল আছে, যুব দল, ছাত্র দল, কৃষক দল, মহিলা দল, ওলামা দল, অনেক দল আছে। স্বেচ্ছাসেবক দল করতে আসছেন। আমি বিশ্বাস করি আপনারা যারা এখানে এসেছেন তারা সবাই স্বেচ্ছাসেবক দল করার জন্য আসছে, অর্থাৎ স্বেচ্ছায় শ্রম দেওয়ার মানসিকতা আপনাদের আছে বলে আমি বিশ্বাস করি, সেজন্য এসেছেন। এই মানসিকতা যদি না থাকে তাকে স্বেচ্ছাসেবক করতে হবে না। স্বেচ্ছায় শ্রম দেওয়ার মানসিকতা যার আছে সে স্বেচ্ছাসেবক দল করতে আসবে। এই সংগঠন করতে আসলে অবশ্যই মনে রাখতে হবে, মন মানসিকতা সেভাবে প্রস্তুত রাখতে হবে, মানুষের বিপদে আপদে, দুর্যোগে, দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে সেই মানসিকতা যদি থাকে তাহলে স্বেচ্ছাসেবক দল করতে আসবে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা হোক, আগুন লাগুক, ঝড় ঝঞ্ঝা যাই আসুক, সকলকে সেই মানসিকতা থাকতে হবে। বন্যা কবলিত, ঝড়ে বিধ্বস্ত, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর মানসিকতা থাকলে স্বেচ্ছাসেবক দল করতে আসবেন। প্রিয় বন্ধু, পরিষ্কার কারা স্বেচ্ছাসেবক দল করবেন? সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সের মানুষ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করতে পারবে। ছাত্র দলের বয়সের সীমা রেখা আছে, ছাত্রত্ব থাকতে হবে। যুব দলের একটা বয়স সীমা আছে, যুব দল করতে পারবে। স্বেচ্ছাসেবক দলের এরকম কিছু নেই। স্বেচ্ছাসেবক দল সকল শ্রেণী পেশার মানুষ এবং বয়সের কোনো সীমাবদ্ধতা নেই, সকলে স্বেচ্ছাসেবক দল করতে পারবে। সেই মানসিকতা থাকলে স্বেচ্ছাসেবক দল করতে আসবেন। প্রিয় বন্ধু, আরেকটি কথা মনে রাখতে হবে, স্বেচ্ছাসেবক দল করতে আসলেই কিন্তু অনেক টাকার মালিক হওয়া যায় না, এটা হওয়া যায় না। এবং স্বেচ্ছাসেবক দল এরকম কারো মন মানসিকতা থাকলে দয়া করে স্বেচ্ছাসেবক দল করবেন না। অর্থ সবার প্রয়োজন, সবার প্রয়োজন, নিজের পারিবারিক সাংসারিক সবকিছুতে অর্থ প্রয়োজন আছে। সেই অর্থ উপার্জন করতে হবে হালাল পথে, রুজি করে, শ্রম দিয়ে, কষ্ট করে। যদি মনে করে থাকেন স্বেচ্ছাসেবক দল করলেই টেম্পো স্ট্যান্ডের ভাগ পাবেন, হকারদের কাছ থেকে চাঁদা তুলবেন, এটা করা যাবে না। স্বেচ্ছাসেবক দল করলে এটা হবে না। প্রিয় বন্ধুরা, সব থেকে বড় কথা,
যে কারণে আপনারা এখানে এসেছেন। এই পল্টন রাস্তা দিয়ে এখন অনেক মানুষ যাতায়াত করছে, তারা কিন্তু এখানে আমন্ত্রিত হয়ে আসেনি। আপনারা এসেছেন, কেন এসেছেন? এখানে যারা বসে আছেন বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদের বাড়ি, আমার বাড়ি আরেকটা জেলায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আপনাদের সাথে আমার কিসের পরিচয়, কিসের সম্পর্ক, কিসের সম্পর্ক? আপনাদের সামনে কথা বলছি, আমার কথা আপনারা শুনছেন এই অডিটোরিয়ামে বসে। কি কারণে? কারণ একটা আছে, কারণ ওই বাইরের অন্য মানুষ তো এখানে আসে নাই, এবং অন্য মানুষকে আমরা দাওয়াত দেই নাই বা আমন্ত্রণ জানাই নাই। আপনারা এসেছেন একটা জায়গায়, আপনাদের সাথে আমার মতের মিল আছে, একটা আদর্শে আমরা বিশ্বাস করি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমি বিশ্বাস করি আমরা সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করি, লালন করি এবং পালন করি। প্রিয় বন্ধুরা, জিয়াউর রহমানের আদর্শ ছাড়া, জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন না এরকম কেউ এখানে আছেন? হাত তোলেন, হাত তোলেন। একজন আছে, আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান, আপনি বেরিয়ে যান, আপনাকে আমন্ত্রণ জানানো হয়নি, বেরিয়ে যান। জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী না এমন কাউকে এখানে আমরা আমন্ত্রণ জানাই নাই। প্রিয় বন্ধুরা, আপনারা যারা বসে আছেন সবাই জাতীয়তাবাদী আদর্শের সৈনিক বলে আমরা বিশ্বাস করি এবং মনে করি। যদি তাই হয়ে থাকে তাহলে জিয়াউর রহমান সম্পর্কে আপনাকে জানতে হবে, তার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনি যদি আপনার আদর্শ সম্পর্কে না জানেন তাহলে আপনার রাজনীতি সুন্দর হবে না, পরিচ্ছন্ন হবে না, পরিশুদ্ধ হবে না, মসৃণ হবে না, স্থায়িত্ব লাভ করবে না। হয়তো রাজনীতি করতে আসছেন সাময়িকের জন্য, হয়তো কিছু হালিয়া রুটির ভাগাভাগির জন্য চেষ্টা করছেন, কাজ হবে না। কিছুদিন পরে মন খারাপ করে আবার প্যাভিলিয়নে ফিরে যাবেন। সত্যিকার অর্থে আপনি স্বাধীন দেশপ্রেমিক জাতীয়তাবাদী এবং জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই জিয়াউর রহমান সম্পর্কে আপনাকে জানতে হবে। জিয়াউর রহমান কে ছিলেন, তার জীবন যাপন কিভাবে চলতো, তিনি দেশের জন্য কি করেছেন, এ ব্যাপারে যদি আপনি না জানেন তাহলে আপনি কি রাজনীতি করবেন? রাজনীতি করতে পারবেন? রাজনীতি ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হবে না। সেজন্য বলি, যদি রাজনীতি করার ইচ্ছা থাকে মন বড় রাখবেন, চোখ অনেক দূরে রাখবেন। অনেক দূরে যাওয়ার যদি আশা থাকে যে আমি ওই চাঁদকে স্পর্শ করব, সে ধরনের মন মানসিকতা থাকে তাহলে রাজনীতি করবেন। আর এমনি রাজনীতি করার কোনো দরকার নেই। লক্ষ্য থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে। এখানে যারা আছেন আমি বিশ্বাস করি যদি আপনাদের ইচ্ছা শক্তি থাকে, শ্রম থাকে, মেধা থাকে, কষ্ট থাকে, পরিশ্রম থাকে তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। শ্রম থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে। লক্ষ্য যদি না থাকে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। আমি যখন প্রথম এই রাজনীতি শুরু করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে ধারণ করে রাজনীতি শুরু করি, আমার লক্ষ্য ছিল, আমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায়, আমি তো আওয়ামী লীগ করতে পারতাম, আমি তো আওয়ামী লীগ করি নাই, বিএনপি করেছি। লক্ষ্য ছিল একটা। আমি যখন প্রথম ডামরা থানার পশ্চিম ধোলাইপাড়ের ইউনিট কমিটিতে ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হিসাবে রাজনীতি শুরু করেছিলাম, তখন লক্ষ্য ছিল একদিন এই ইউনিটের প্রেসিডেন্ট হব, একদিন ওয়ার্ড প্রেসিডেন্ট হব, একদিন থানার প্রেসিডেন্ট থাকবো, একদিন মহানগরের প্রেসিডেন্ট হব, একদিন কেন্দ্রীয় কমিটিতে যাব। লক্ষ্য ছিল, হ্যাঁ লক্ষ্য ছিল, আসছে তো। কষ্ট হয়েছে অনেক, গোপালগঞ্জ বাড়ি, টুঙ্গিপাড়া বাড়ি, কষ্ট হয়েছে, কোনো বড় ভাই ছিল না, কিন্তু আমি নিজেকে নিয়ে প্রমাণ করেছি যে যদি ইচ্ছা শক্তি থাকে, শ্রম থাকে, মেধা থাকে, ঘাম থাকে, অবশ্যই সেখানে যাওয়া যাবে, লক্ষ্যে পৌঁছবে। এই মন মানসিকতা থাকলে রাজনীতি করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে ধারণা রাখবেন। বাংলাদেশের অনেক বড় বড় লেখক তার সম্পর্কে অনেক বই লিখেছেন, জীবনী লিখেছেন, পড়বেন, পড়লে কিন্তু জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, যেহেতু রাজনীতি করেন, একজনে প্রশ্ন করতে পারে বা চার দোকানে আড্ডায় জিয়াউর রহমান সম্পর্কে একজনে মিথ্যা কথা বলতে পারে, সেটাকে প্রোটেকশন দিতে হবে আপনার।
তা আপনি যদি কিছু না জানেন প্রোটেকশন কিভাবে দেবেন, তাই না? সেজন্য জিয়াউর রহমান সম্পর্কে জানেন। উনি একজন স্বচ্ছা জাতীয়তাবাদী মানুষ ছিলেন, উনি একজন গভীর দেশপ্রেমিক মানুষ ছিলেন, ওনার সততা ছিল, নিষ্ঠা ছিল, অত্যন্ত দায়িত্বশীল ছিলেন। যখন যেখানেই দায়িত্ব পালন করেছেন, উনি যখন সেনাবাহিনীতে ছিলেন শতভাগ পেশাদারিত্বের সাথে উনি ওনার দায়িত্ব পালন করেছেন। দেখবেন, খবর রাখবেন, জাতির প্রয়োজনে যখন বাংলাদেশে 25শে মার্চ ওই পাকিস্তানি পায়খানাদার বাহিনী ঢাকা শহরে নিরস্ত্র সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলি বর্ষণ করেছিলেন, তখন জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক সেনা অফিসার, উনি মানতে পারে নাই, উনি রিভোল্ট করেছিলেন এবং বলেছিলেন পাকিস্তান সেনাবাহিনীকে, উই রিভোল্ট, আমরা রিভোল্ট করলাম, অতএব আমরা বিদ্রোহ ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমান জানতেন এই বিদ্রোহ ঘোষণার ফল কি, যে কারণে শেখ মুজিবুর রহমানকে বারবার বাংলাদেশের অনেক নেতারা বলেছিল, প্রিয় নেতা, স্বাধীনতার ঘোষণাটা দিয়ে দেন, মানে মানুষ কিন্তু নেতৃত্ব শূন্যতায় থাকবে। মানুষ যদি স্বাধীনতার ঘোষণা না পায়, মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে, কোন নেতৃত্ব শূন্যতা যখন হয়ে যাবে, তখন স্বাধীনতা যুদ্ধে আমাদের বিজয় কিন্তু অনিশ্চিত হয়ে যাবে। কিন্তু শেখ মুজিবুর রহমান তার সহযোদ্ধাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, আমাকে রাষ্ট্রদ্রোহী বানাতে চাও, এই ঘোষণা দিয়ে আমি রাষ্ট্রদ্রোহী হব, আমার ফাঁসি হোক, সেটা চাও? উনি সেদিন স্বাধীনতার ঘোষণা দেন নাই। প্রিয় বন্ধুরা, যখন 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী এই ঢাকার শহরে নির্বিচারে নিরীহ মানুষের উপরে গুলি বর্ষণ করছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মেজর ছিলেন, উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ওনাকে ওনার সহযোগীরা প্রশ্ন করেছিল এবং বলেছিল, ছাড়, আপনার পরিবার রয়েছে ব্যারাকে, আপনার সন্তানরা রয়েছে ব্যারাকে। সেদিন জিয়াউর রহমান বলেছিল, তোমরা যারা আমার সাথে আছো, তোমাদের পরিবার কোথায়? তাদেরকে যদি আনতে পারো তাহলে আমার পরিবারকে নিয়ে আসো। তারা বলেছিল, স্যার, সকলকে আনা সম্ভব নয়। জিয়াউর রহমান বলেছিল, তোমাদের পরিবারের সকলকে যদি আনতে না পারো, আমার পরিবারকে আনার দরকার নেই, আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহ তাদেরকে দেখবে, রক্ষা করবে। এটাই ছিল জিয়াউর রহমান, গভীর দেশপ্রেম ছিল। প্রিয় বন্ধুরা, জিয়াউর রহমান শুধু বিদ্রোহ করে নাই, যখন বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা ছিল, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা যখন পলায়ন করছিল, পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল, তখন স্বাধীনতা ঘোষণা দেওয়ার কোন নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন জাতির প্রয়োজনে, মাতৃভূমির প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন অখ্যাত মেজর সেদিন চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার মহান ঘোষণা দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, ঘোষণা দিয়ে ক্ষান্ত হয় নাই, ঘোষণার মধ্য দিয়ে 2টি সেক্টরের দায়িত্ব নিয়ে বাংলাদেশের মধ্যে থেকে যুদ্ধ পরিচালনা করে নিজে অস্ত্র হাতে তুলে নিয়ে পাক হানাদার বাহিনীকে পর্যুদস্ত করে দেশ থেকে বিতাড়িত করে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছিলেন আমাদের আদর্শের জনক, আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রিয় বন্ধুরা, স্বাধীনতা যুদ্ধ শেষ হয়ে গেল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আবার তার পেশাদারিত্ব জীবনে ফিরে গেলেন, আবার ব্যারাকে ফিরে গেলেন। 75 সালে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হলো, বাংলাদেশের মানুষ সবাই জানে কি কারণে সেদিন ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। 71 থেকে 75 বাংলাদেশে হত্যা, গুম, খুন, রাহাজানি, ব্যাংলুর, ধর্ষণ, দুর্নীতি, চারিদিকে বাংলাদেশের মানুষ যখন দিশেহারা, পুরো জাতি যখন দিশেহারা, 75 থেকে 78 কারা দেশ শাসন করেছিল। ওই হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগের নেতারাই দেশ পরিচালনা করেছিল। শেখ মুজিবের ডান হস্ত নামে পরিচিত ওই কুমিল্লার সেই মোস্তাক ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। বিএনপির জন্ম কিন্তু 75 সালে হয়নি। শেখ মুজিবকে হত্যার পরে 3 বছর কারারাষ্ট্র পরিচালনা করেছিল
এই শেখ মুজিবের দোসররা, শেখ মুজিবের মন্ত্রিসভার সকল মন্ত্রী সেদিন শেখ মুজিবের হত্যার পরে দেশ পরিচালনা করেছিল। প্রিয় বন্ধুরা, বিএনপির জন্ম হয়েছিল ৭৮ সালে, অর্থাৎ ৭১ থেকে ৭৫ একটি অধ্যায়, কালো অধ্যায়, ৭৫ থেকে ৭৮ আরেকটা অধ্যায়। মানুষ যখন দিক বিদিক নেতৃত্ব শূন্যতা, চারিদিকে হত্যা, গুম, খুন, রাহাজানি, জাতির প্রয়োজনে বাংলাদেশের মানুষ আবার সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে নিয়ে আসলেন বাংলাদেশের এই দেশকে পরিচালনা করার জন্য। জিয়াউর রহমান মাত্র ৩.৫ বছর এই রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। এই ৩.৫ বছরে বাংলাদেশের খাদ্য, অর্থনীতি, বাংলাদেশের সমাজনীতি সবখানে এমন কোন জায়গা নাই যেখানে জিয়াউর রহমান শতভাগ সফলতা অর্জন করেন নাই। অর্থাৎ রাজনীতিবিদরা যেখানে ব্যর্থ হয়েছে, শেখ মুজিব যেখানে ব্যর্থ হয়েছে, জিয়াউর রহমান সেখানে শতভাগ সফল হয়েছে। সেজন্য তো জিয়াউর রহমান আমাদের আদর্শের জনক। আমি জিয়াউর রহমান সম্পর্কে অনেক কথা বলতে পারি, তার সততা নিষ্ঠা। আমি আর দীর্ঘায়িত করবো না, আরেকটি প্রোগ্রাম রয়েছে। প্রিয় বন্ধুরা, জিয়াউর রহমান আমাদের আদর্শের জনক। জিয়াউর রহমান সম্পর্কে জানবেন, সম্যক ধারণা নেবেন, রাজনীতি সুন্দর হবে, পরিচ্ছন্ন হবে। সততা যদি না থাকে রাজনীতি কিন্তু হবে না। প্রিয় বন্ধুরা, সততাটা থাকতে হবে। জিয়াউর রহমান বলেছিলেন, দলের প্রকৃত কর্মী সেই যে দুঃসময়ে পালিয়ে যায় না এবং সুসময়ে চরিত্র হারায় না, সেই হচ্ছে দলের প্রকৃত কর্মী। আপনারা দুঃসময়ে প্রমাণ করেছেন। আপনারা দুঃসময়ে, 17টি বছর বিএনপির দুঃসময় ছিল, আপনারা এই দুঃসময় দল থেকে পালিয়ে যান নাই। অতএব আপনারা স্বেচ্ছাকর্মী এবং আমরা বিশ্বাস করি এবং প্রত্যাশা করি আগামী দিনে যখন সুসময় আসবে, এখনো সুসময় আসে নাই, আগামী দিনে যদি কখনো সুসময় আসে তখন আপনাদের চরিত্র হারাবেন না। প্রিয় বন্ধু, সেজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, রাজনীতিকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন করতে হবে। গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। রাজনীতিকে আধুনিকায়ন করতে হবে, রাজনীতির গুণগত মানকে উন্নয়ন করতে হবে। সেটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হব। প্রিয় বন্ধুরা, অতীত নিকট ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। রাজনীতি আপনি করেন, আমি করি, সবাই করি, সম্মানের জন্য করি। সম্মান যদি রাজনীতিতে না থাকে, এই রাজনীতি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা দেখলাম বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হলো, আর সেই গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে বাংলাদেশের একটি সরকার, পুরো ক্যাবিনেটটা পালিয়ে গেল। বাংলাদেশের একটি অবৈধ পার্লামেন্টের 300 সদস্য পালিয়ে গেল। বাইতুল মুকাররমের খতিব পালিয়ে গেল, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পালিয়ে গেল, প্রেস ক্লাবের সভাপতি পালিয়ে গেল। এটা তো কাম্য ছিল না। অর্থাৎ এই রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে একটি স্বার্থন্বেষী গোষ্ঠী, একটি ফেসিবাদ 17 বছরে। তাদের অন্যায়, অপকর্ম, দুষ্কর্ম, দুঃশাসন, দুর্নীতির কারণে এই জিনিসটা হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা দেখলাম একজন রাজনীতিবিদ, হাজারো কোটি টাকার মালিক, তিনি তার দুষ্কর্মের কারণে, অন্যায়ের কারণে, দুর্নীতির কারণে একটু পালিয়ে বাঁচার জন্য তার সুন্দর চুল কলম দিয়ে কালি করেছে, কেউ যাতে তাকে চিনতে না পারে। আমরা দেখেছি ওই ভদ্রলোক, হাজার কোটি টাকার মালিক, একটু বেঁচে থাকার জন্য তার সুন্দর দাড়ি, একজন মুসলমান, তার দাড়িটাকে কেটে ফেলেছে একটু পালিয়ে বেঁচে থাকার জন্য। আমরা দেখলাম হাজার কোটি টাকার একজন মানুষ যে 80 টাকার একটি লুঙ্গি কিনেছিল সদরঘাট থেকে, 60 টাকার একটি গেঞ্জি কিনেছিল সদরঘাট থেকে, মানুষ যাতে তাকে চিনতে না পারে, অন্যায় করেছে, অপরাধ করেছে, সেই কারণে পালিয়ে বাঁচতে পারে নাই। কোস্ট গার্ড ধরে ফেলেছে,
ছাগল বাঁধা রশি দিয়ে 2 হাত বেঁধে ফেলেছে, তারপরে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছে, মানুষ তাদেরকে ডিম নিক্ষেপ করেছে। যখন কারাগারে নিয়েছে, ওখানে কয়েদিরা চোর চোর বলে ধ্বনি দিয়েছে। এটা তো কাম্য ছিল না। একজন রাজনীতিবিদের জীবনে এটা তো কখনো প্রাপ্তি ছিল না, সেটা হয়েছে। অতএব রাজনীতিটা এমন ভাবে করতে হবে আপনার জীবনে আমার জীবনে যেন এরকম কোন সময় না আসে। আপনারও পরিবার আছে, আমারও পরিবার আছে। আমি রাজনীতি করি, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল, জেলখানায় গিয়েছি বীরের মতো, হাত করা লাগিয়েছে বীরের মতো, গিয়েছে আবারও এসেছি। কিন্তু আমাকে যদি ছাগলের রশি দিয়ে বাঁধে, আমার পরিবার দেখবে না, আমার আত্মীয় স্বজন দেখবে না। প্রিয় বন্ধুরা, ওই ভদ্রলোকের নাতি নাতনিরা আছে না, তারা দেখে নাই যে আমার নানা দাড়ি কেটে ফেলেছে, আমার দাদা চুলে কলম করেছে বেঁচে থাকার জন্য, আমার দাদা এত টাকার মালিক, 60 টাকার 80 টাকার লুঙ্গি পরেছে, ও দেখেছে না? এটা তো লজ্জার, আমাদের জন্য, জাতির জন্য লজ্জার। প্রিয় বন্ধুরা, এই ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে ইতিহাসের আস্থা করে আমরাও নিক্ষিপ্ত হব, বেশি সময় লাগবে না। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের প্রেরণার উৎস দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন 80 বছরের বৃদ্ধ মহিলা। দেখলাম উনি বাংলাদেশের জন্য 9 বছর লড়াই সংগ্রাম করেছিল, গণতন্ত্র পুনরুদ্ধার ছিল, স্বৈরাচার ইরশাদকে হটিয়েছিল, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল 2006 সালে। একটি নির্বাচিত সরকারকে সেদিন ফখরুদ্দিন, মঈনুদ্দিন, হাসিনা এবং পার্শ্ববর্তী একটি রাষ্ট্র ষড়যন্ত্রের মধ্য দিয়ে খালেদা জিয়াকে ক্ষমতার মসনদ থেকে সরিয়েছিল। এবং প্রিয় নেত্রীকে বারবার সেদিন ফখরুদ্দিন, মঈনুদ্দিন বলেছিল বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য, বলেছিল না? বিমানবন্দরে বিমান প্রস্তুত করে রেখেছিল না? কিন্তু পালিয়েছিল প্রিয় নেত্রী। অন্যায় উনি করেন নাই, মনে সাহস ছিল। সততা থাকলে ইমানি শক্তি থাকে, আর ইমানি শক্তি থাকলে সাহস থাকে, আর সাহস থাকলে লড়াই করা যায়, যুদ্ধ করা যায়। প্রিয় নেত্রীর মনে সাহস ছিল, উনি পালিয়ে যান নাই। সেদিন উনি বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, মরতে হলে বাংলাদেশে মরবো, বাঁচতে হলে বাংলাদেশে বাঁচবো, বাংলাদেশের বাইরে আমি যাব না। উনি জানতেন শেখ হাসিনা অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ একজন রাজনীতিবিদ। উনি জানতেন যে শেখ হাসিনা ওনাকে কারাগারে পাঠাবেন। উনি তা জেনেও ওনার আরাম আয়াস, ওনার ছেলে মেয়ে নাতি নাতনিদের কথা ভুলে গিয়ে উনি সেদিন কারাগারকে বরণ করে নিয়েছিলেন, ত্যাগ স্বীকার করেছিলেন। কেন কেন করেছিলেন? আপনাদের জন্য। বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীর কথা চিন্তা করে, উনি বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে উনি সেদিন ত্যাগ করেন নাই। প্রিয় বন্ধুরা, সেজন্য প্রিয় নেত্রী আমাদের প্রেরণার উৎস, উনি ত্যাগ স্বীকার করেছেন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা বসে আছেন আপনারাও ত্যাগ স্বীকার করেছেন। আমরা জানি আপনারা মিথ্যা মামলা খেয়েছেন, একাধিকবার কারাবরণ করেছেন, দিনের পর দিন রিমান্ডের নামে অমানসিক নির্যাতন ভোগ করেছেন, আমরা জানি। কিন্তু আপনাদের থেকেও অনেক বেশি ত্যাগ স্বীকার করেছে আমার প্রিয় নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অনেক বেশি ত্যাগ স্বীকার করেছে জিয়া পরিবার। আমাদের শক্তির উৎস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার বাবা বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, যার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি, যার মা বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, তাকে ষড়যন্ত্র করে মেরে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। শুধুমাত্র শেখ হাসিনা এবং ষড়যন্ত্রকারীরা তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই কাজগুলো করেছিল। প্রিয় বন্ধুরা, আজকে 17 বছর শেখ হাসিনা তারেক রহমানকে ধ্বংস করার জন্য, কারণ পার্শ্ববর্তী একটি রাষ্ট্র জানতো যে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান বেঁচে আছে। তারেক রহমান যদি বেঁচে থাকে, তারেক রহমান যদি স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনীতি করতে পারে, তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রের মোড়লগিরি বাংলাদেশে চলবে না। সঙ্গত কারণে ষড়যন্ত্র শুরু হয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে, তারেক রহমানের গায়ে দুর্নীতির তকমা লাগানোর জন্য। এমন কোন অপচেষ্টা নাই শেখ হাসিনা করে নাই
পার্শ্ববর্তী রাষ্ট্র করে নাই, এমন কোন অপচেষ্টা নাই যে করে নাই। কিন্তু 17 বছরের শেখ হাসিনা তারেক রহমানের দুর্নীতির লেশ মাত্র প্রমাণ করতে পারে নাই। শেখ হাসিনা শতভাগ ব্যর্থ হয়েছিল, তারেক রহমানকে দুর্নীতিবাজ বানাতে পারে নাই। আমাদের শক্তির উৎস তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনা এই 17 বছরে শত শত মিথ্যা মামলা দায়ের করেছিল, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। আমরা দেখেছি শেখ হাসিনার আদালত সেদিন ওই আদালতে যখন তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করত, সেই গ্রেপ্তারি পরোয়ানা পাঠানোর কোন ঠিকানা ঢাকা শহরে পেয়েছে? তারেক রহমানের কোন ঢাকা শহরে কোনো বাড়ি আছে? হোল্ডিং নাম্বার জানেন? ধানমন্ডি, গুলশান, বনানী, বাড়িধারায় নাই। এটাই তো সততা, সততার নিদর্শন। তার কোন অ্যাকাউন্টে শেখ হাসিনা 2 লাখ 5 লাখ 5 কোটি টাকা দেখাতে পেরেছে আজ পর্যন্ত? কোথাও পারে নাই। একজন বিচারক রায় দিয়েছিল তারেক রহমানকে একটি মিথ্যা মামলায় বেকসুর খালাস দিয়েছিল, সেই বিচারকও বাংলাদেশে থাকতে পারে না। এটাই ছিল শেখ হাসিনার আদালত।